আচ্ছা, এই জিনিসটা কি, যে যখন একটা মিডিয়াম একই সাথে একাধিক ওয়েভ দ্বারা হচ্ছে ডিস্টার্ব হয়, মানে একটা মিডিয়ামের মধ্যে একই সাথে একাধিক ওয়েভ থাকে, তখন মানে প্রত্যেকটা মিডিয়ামের তো একটা ডিসপ্লেসমেন্ট থাকবে এরকম। যেমন ধরেন এই যে আমরা এটাকে যদি একটা ওয়েভ কনসিডার করি, এটা একটা ওয়েভ কনসিডার করলাম, এদিকে আরেকটা ওয়েভ কনসিডার করলাম, সেটাকে ধরো একটু বড় করে দিলাম, ঠিক আছে? তো এটার একটা ডিসপ্লেসমেন্ট আছে, সেটা হচ্ছে y1 ধরে নিলাম। এটা একটা ডিসপ্লেসমেন্ট আছে, সেটা হয়তো y2। এখন দুইটা মিডিয়াম যদি একই সাথে একই জায়গায় থাকে তখন আসলে কি হবে, ঠিক আছে? সেটাই হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস, মানে তরঙ্গের উপরিপাতন, ঠিক আছে? তো জিনিসটা হবে কেমন, যে তখন যেটা হবে, তখন রেজাল্টেন্ট মানে দুইটা মিলে লব্ধি যে ডিসপ্লেসমেন্টটা হবে সেটা কেমন, এই দুইটা ডিসপ্লেসমেন্টের যোগফল হবে তখন, ঠিক আছে? এই জন্য বলা হয় যে when a medium is disturbed simultaneously by two waves বা three waves বা four waves, then the resultant displacement কি হবে, resultant displacement is the algebraic sum of the displacement of the medium due to individual waves। মানে প্রত্যেকটা ওয়েভের আলাদা আলাদা যে ই আছে, ওই ডিসপ্লেসমেন্ট আছে, সেই ডিসপ্লেসমেন্টের যোগফল হবে ওই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের সমান। তাহলে দ্যাট মিন্স y is equal to কি হবে, y1 plus y2, y is equal to y1 plus y2, এরকম দুইটা হবে, ঠিক আছে? সো এইটা প্রথম বিজ্ঞানী ইয়াং উনি হচ্ছে এই জিনিসটা প্রথম হচ্ছে বের করে। তো উনি আসলে যেভাবে বের করছিলেন এবং উনি যেটা বলছিলেন যে when two undulations from different origin, যখন different origin থেকে when two undulations from different origin coincide either perfectly or very nearly, যখন দুইটা ডিফারেন্ট অরিজিন থেকে উৎপন্ন হওয়া দুইটা আন্দোলন একই সাথে কোইনসাইড করবে। কোইনসাইড করা জিনিসটা কি, যে একটা আরেকটার উপরে পড়বে, তখন কি হয়, তখন তাদের যে জয়েন্ট ইফেক্ট হবে, দুইটা মিলে সম্মিলিত যে ইফেক্ট হবে, সেটা হবে কি, ইজ দ্য কম্বিনেশন অফ দ্য মোশনস বিলঙ্গিং টু ইট। সেটা হবে কি, দুইটা মোশনের কম্বিনেশনে একটা নতুন মোশন তৈরি হবে। যেখানে যেটা বললাম, যদি যদি একটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট হয় y1 আর একটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট যদি হয় y2, তাহলে দুইটা মিলে যেটা হবে সেটা হবে y। yটা কি হবে, y is equal to y1 plus y2। আর যদি এমন হয় যে দুইটা আলাদা ফেজে আছে, যেমন আমি যে ছোট ছোট দুইটা ওয়েভ একত্র করি এরকম করে, যেমন বললাম এরকম একটা ছোট ওয়েভ ছিল, তো সেখানে একটা বড় ওয়েভ যোগ হলো, তখন কি হবে, বললাম এরকম একটা বড় ওয়েভ সেখানে আবার যোগ হয়েছে, তাহলে রেজাল্টেন্ট যে ওয়েভটা হবে সেটা হবে কেমন, এই দুইটার যোগফলে মিলে তখন সেটা হয়ে যাবে এরকম লম্বা, ঠিক আছে? লম্বা রেজাল্টেন্ট ওয়েভ হয়ে যাবে। কিন্তু যদি অপোজিট হয় যে একটা ওয়েভ হচ্ছে এরকম, ঠিক আছে, একটা ওয়েভ হচ্ছে এরকম, এখন আরেকটা ওয়েভ হচ্ছে উল্টা দিকে সেটা হচ্ছে এরকম, উল্টা দিকে এরকম, তাহলে এই দুইটা মিলে যে রেজাল্টেন্ট ওয়েভটা হবে সেটা কেমন হবে, এই দুইটা মিলে রেজাল্টেন্ট যে ওয়েভটা সেটা কেমন হবে, তার মানে কি, এটা একদিকে এটা আরেকদিকে, তার মানে দুইটা থেকে তখন আবার ছোট হয়ে যাবে, তখন এরকম একটা ছোট ওয়েভ তৈরি হবে, সেটা হবে রেজাল্টেন্ট ওয়েভ। সো একই ফেজে থাকলে যোগ হবে, আর অপোজিট ফেজে থাকলে কি হবে, বিয়োগ হয়ে যাবে। সো এটাকে বলা হয় সুপারপজিশন অফ ওয়েভস বা তরঙ্গের উপরিপাতন। সো লাইট ওয়েভের ক্ষেত্রে এই সেম জিনিসটাই প্রযোজ্য, ঠিক আছে? ক্লিয়ার এখানে? কারো কোনো কোশ্চেন আছে? বলতো কারো কোনো কনফিউশন বা কোশ্চেন আছে? স্যার আমার একটু হ্যাঁ বলো। হ্যাঁ তন্ময় বলো। জি স্যার, আমার এই মানে পুরো কাহিনীটাই স্যার একটু বাজে লাগছে, একটু মানে কনফিউজ আচ্ছা কোনটা পুরা কিভাবে কাহিনী, হলো আচ্ছা 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 জি স্যার। করতে পারি নাই। আচ্ছা একটা মিনিট, আমি তোমাদের এই রকম একটা ভিডিও দেখাই।
পাগল হয়ে যাবে, এতক্ষণ কেন আসবে? Okay, in this video we'll be looking at the superposition of two waves. So here is an example of superposition. As you can see, there are two wave pulses. They both travel in opposite directions. One's red, one's blue. The red one coming from the left is bigger. And what happens when the two waves overlap is that the displacements of the two waves are added together. So mathematically, if you have one wave, which is a function of displacement and time, and another wave, wave 2, so the function when the two wave pulses collide or overlap is just simply the addition of the two wave pulses. So you might be wondering what the importance of wave superposition is. Well, say you're in a room with your friend and the speaker was on and he wanted to say something to you. If the two waves did not add as simply as this, where say the speaker was Y1 and your friend's voice is Y2, and they did not add easily, the sound that you would hear from him and the speaker would just be in the jumble. Okay, in this video we'll be looking at the superposition of two waves. So here is an example of superposition. As you can see, there are two wave pulses. They both travel in opposite directions. One's red, one's blue. The red one এখানে খেয়াল করে দেখো, দুই পাশ থেকে সেম ফেজের দুইটা ওয়েভ যখন আসতেছে, দেখো এখানে একটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট ছিল কতটুকু, এইটুকু। ধরো, ধরে নাও যে এই দুইটা হচ্ছে পানির ওয়েভ, হ্যাঁ, কক্সবাজার সমুদ্র সৈকতে পানির একটা ওয়েভ। তো দুইটা ওয়েভ যখন এই দিক থেকে আসবে, তখন তারা যখন একসাথে হবে তখন তাদের অবস্থা কি হবে? তখন তাদের মানে অবস্থাটা কেমন হবে? coming from the left. দেখো, এই ডিসপ্লেসমেন্টটা এই দুইটা যোগ হয়ে এটা ডিসপ্লেসমেন্টটা বেড়ে কই চলে গেছে? এইখানটাতে চলে গেছে। ক্লিয়ার কি ব্যাপারটা এখন? জি স্যার। মানে দুইটা ওয়েভ যদি সেম ফেজে থাকে এবং তারা যদি একটা একটার উপর পড়ে, মানে দ্যাট মিন্স একই মিডিয়ামে যদি দুইটা ওয়েভ থাকে, তখন তাদের ডিসপ্লেসমেন্টটা বেড়ে যায়। ঠিক আছে, আগেরটা ছিল এখানে আর এটা ছিল এখানে, এই দুইটা মিলে দুইটা ওয়েভের সম্মিলিত হয়ে এটা এই পর্যায়ে চলে গেছে। তন্ময়, ক্লিয়ার? স্যার এরপরে তো যেটা ছোট ছিল, ছোট ওয়েভ, সেটা তো বড় হয়ে যাচ্ছে। এরপরে যেটা হবে দেখো, Left is bigger. And what happens when the two waves overlap is that the displacements of the two waves are added together. So mathematically, if you have one wave, ঠিক আছে। তো এখানে আসলে অপোজিট ফেজেরটা ওইভাবে দেখানো হয় নাই, শুধুমাত্র সেম ফেজে হইলে যেটা হবে সেটাই দেখানো হয়েছে। যদি এই জিনিসটাই অপোজিট ফেজে হয়, যে দুইটা দুই পাশ থেকে আসতেছে, ঠিক আছে, যেমন একটা ধরো এখানে দুইটা ওয়েভই কেমন ছিল, এরকম দুইটা ওয়েভ ছিল, এরকম ছিল। এখন যদি একটা এদিকে থাকে আর একটা যদি নিচের দিকে থাকে, তখন কি হবে? তখন তাদের ডিসপ্লেসমেন্টটা কমে যাবে না? জি স্যার। এটাকে বলা হয় তরঙ্গের উপরিপাতন, বা হচ্ছে সুপারপজিশন অফ ওয়েভস। তো আমরা এখন আসলে পড়বো হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট। ইন্টারফারেন্স অফ লাইটে যেটা হয়, দুইটা লাইট ওয়েভের সুপারপজিশন হয়, এবং সুপারপজিশন হওয়ার কারণে এইরকম রেজাল্টেন্ট যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্ট বেড়ে যায় বা কমে যায়, দ্যাট মিন্স অ্যামপ্লিটিউড বেড়ে যায় বা কমে যায়। তো এই অ্যামপ্লিটিউড বেড়ে যাওয়া বা কমে যাওয়ার যে ঘটনা, এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে সেই ফেনোমেনন, যে ফেনোমেননের কারণে কি হয়, মানে সেই ঘটনা, যেই ঘটনার কারণে কি হয়, দুইটা লাইট ওয়েভ একটা একটার উপর সুপার ইম্পোজ করে, এবং সুপার ইম্পোজ করার ফলে একটা রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়, এবং কোনো কোনো জায়গায় গ্রেটার অ্যামপ্লিটিউডে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়, কোনো কোনো জায়গায় লোয়ার অ্যামপ্লিটিউডে রেজাল্টেন্ট ওয়েভ তৈরি হয়। ঠিক আছে, এই ঘটনাটাকেই বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। জিনিসটা কেমন, যে এই জিনিসটা আবার একটা শর্ত আছে। শর্তটা কি, যে লাইট সোর্সকে অবশ্যই কোহেরেন্ট হইতে হবে, দুইটা লাইট সোর্স হইতে হবে, দুইটা লাইট সোর্স থেকে দুইটা আলো আসবে, এবং সেই দুইটা আলোকে অবশ্যই কেমন হইতে হবে, কোহেরেন্ট হইতে হবে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে স্যার কোহেরেন্ট জিনিসটা কি? কোহেরেন্টের বাংলা হচ্ছে সুসংগত।
সুসংগত হইতে হবে। সুসংগত উৎস থেকে দুইটা লাইট ওয়েভস তৈরি হইতে হবে। সুসংগত উৎস মানে কি, তারা আইডেন্টিক্যাল ওয়েভস উইথ কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে ইমিট করবে। তো এই কথাগুলোর মানে কি, আইডেন্টিক্যাল ওয়েভস মানে কি, কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স মানে কি, দ্যাট মিন্স দুইটা ওয়েভের ওয়েভলেন্থ সমান থাকবে, দুইটা ওয়েভের টাইম টাইম পিরিয়ড সমান থাকবে, তাদের ফ্রিকোয়েন্সি সমান থাকবে, এবং তাদের মধ্যে জিরো ফেজ ডিফারেন্স থাকবে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। দ্যাট মিন্স তাদের অ্যামপ্লিটিউড সমান, তাদের ফ্রিকোয়েন্সি সমান, তাদের টাইম পিরিয়ড সমান, সবগুলাই সমান দুইটা ওয়েভের, দুইটা লাইট ওয়েভের, এবং তাদের মধ্যে একই ফেজ, তারা একই ফেজে থাকবে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্সে থাকবে। দ্যাট মিন্স তাদের হয় এটা এটা এখান থেকে শুরু হয়েছে আর এটা শুরু হয়েছে এখান থেকে। প্রত্যেকটা জায়গায় আমি যদি এই পয়েন্টটাতে চিন্তা করি, এই পয়েন্টেও তাদের মধ্যে এইটুকু ডিফারেন্স আছে, এই যে এইটুকু ডিফারেন্স আছে, এইখানে এই যে এতটুকু ডিফারেন্স ছিল, এইখানে গিয়ে এতটুকু ডিফারেন্স আছে। আবার এইখানটাতে যদি চিন্তা করি, এইখানে যে থেকে এটা আবার এইটুকু নিচে আছে, কারণ এখানেও কিন্তু এতটুকু ডিফারেন্স আছে। ঠিক আছে, এরকম সব জায়গাতেই জিনিসটা এরকম, যেমন এইখানে হচ্ছে এইখানে, আর এইখানটাতে যেটুকু পড়ে, তো এইখানেও কিন্তু একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, সব জায়গাতে এরকম ডিফারেন্স আছে। তো এই জন্য আমরা বলতে পারি এখানে কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স আছে, এবং তাদের কি কি সেম, ওয়েভলেন্থ সেম, টাইম পিরিয়ড সেম, ফ্রিকোয়েন্সি সেম, এবং অ্যামপ্লিটিউড সেম। তো এইগুলা যদি সমান হয় আর যদি জিরো বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকে, তাহলে সেই সোর্স গুলাকে আমরা কি বলবো, সেই সোর্স গুলোকে বলবো কোহারেন্ট সোর্স। যেমন এই দুইটা লাইট হচ্ছে কোহারেন্ট সোর্স। তো এইরকম দুইটা কোহারেন্ট সোর্স থেকে তৈরি হওয়া দুইটা লাইট যদি একটা আরেকটার উপর পরে, একটা একটার উপর উপরিপাতিত হয়, ঠিক আছে, একটা একটার উপর উপরিপাতিত হয়, তখন সেখানে ইন্টারফারেন্স হয়। ইন্টারফারেন্স হওয়া মানে কি, যে কোনো কোনো জায়গায় বড় অ্যামপ্লিটিউড তৈরি হয়, কোনো কোনো জায়গায় ছোট অ্যামপ্লিটিউড তৈরি হয়। এবং এখানে আরেকটা জিনিস হইতে হবে, দ্য ওয়েভস শুড বি মনোক্রোমেটিক। যে ওয়েভ গুলা আছে সেই ওয়েভ গুলাকে অবশ্যই একবর্ণী হইতে হবে, দ্যাট মিন্স তাদের সিঙ্গেল ওয়েভলেন্থ হইতে হবে। ঠিক আছে, তো এইরকম দুইটা লাইট ওয়েভ যদি একটা একটার উপর পড়ে, যেমন এইখান থেকে একটা লাইট বেরোচ্ছে, এখান থেকে একটা লাইট বেরোচ্ছে, তো এই দুইটা লাইট একটা আরেকটার উপর পড়লো, পড়ার পরে তার উপরে পাতিত হওয়ার পরে এখানে কি হবে, ইন্টারফারেন্স হবে। ইন্টারফারেন্স হওয়ার কারণে কিছু কিছু জায়গায়, ইন্টারফারেন্স হওয়ার ফলে কিছু কিছু জায়গায় কি হবে, উজ্জ্বল আলো তৈরি হবে, আর কিছু কিছু জায়গায় অন্ধকার আলো তৈরি হবে। ঠিক আছে, কিছু কিছু জায়গায় উজ্জ্বল আলো তৈরি হবে, কিছু কিছু জায়গায় অন্ধকার আলো তৈরি হবে। তো এইরকম যদি হয় তাহলে সেই ধরনের ঘটনাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। এবং এখানে একটা মজার জিনিস, সেটা হচ্ছে কি, যে সুসংগত উৎস তৈরি করার আসলে শর্ত কি, তাই সুসংগত উৎস যাদের সবকিছু সমান হবে, সেটা তৈরি করার শর্তটা কি? আচ্ছা, সেটা তৈরি করার শর্ত হচ্ছে এইরকম, যে একটা কাজ করা যাইতে পারে, যেটা বিজ্ঞানী ইয়াং করছিলেন। বিজ্ঞানী ইয়াং করছিল, উনি কেমন করছিলেন, উনি যেটা করছিলেন যে উনি একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছিলেন, একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছিলেন। বিজ্ঞানী ইয়াং একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট করছিলেন, বিজ্ঞানী থমাস ইয়াং। তো এইখানে উনি যেটা করছেন, যে একটা জায়গা থেকে, এই পাশে একটা লাইট সোর্স আছে, সেই লাইট সোর্স থেকে একটা লাইট ফেলছে, এবং সেই লাইটটা ফেলার পরে এই পাশে এসে সেই লাইটটা দুইটা ছিদ্র দিয়ে সেই লাইটটা বের হয়ে গেছে। একটা ছিদ্র দিয়ে একটা লাইট বের হয়েছে, এই পাশে আরেকটা ছিদ্র দিয়ে আরেকটা লাইট বের হয়েছে। ঠিক আছে, আচ্ছা, দুই পাশে ছিদ্র দিয়ে দুইটা লাইট বের হয়েছে। এখন দেখো, খেয়াল করে দেখো, একটা লাইট যখন দুইটা জায়গা থেকে বের হয়েছে, স্বাভাবিকভাবে দুইটা লাইট হয়ে গেছে, কিন্তু এই লাইটের সবকিছু সেম না, ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, ফেজ ডিফারেন্স সব সেম না এই দুইটা লাইটের? জি স্যার। ঠিক আছে, যদি সেম হয় তার মানে আমি এই দুইটা লাইটকে কি বলতে পারি, কোহেরেন্ট সোর্স থেকে উৎপন্ন হওয়া দুইটা লাইট বলতে পারি। সুসংগত উৎস থেকে উৎপন্ন, হ্যাঁ বলা যায়।
স্যার হ্যাঁ, আচ্ছা একটা ফোন আসছিল। ওকে, তো এইখান থেকে দুইটা সুসংগত উৎস থেকে দুইটা লাইট বেরোচ্ছে। সেই দুইটা লাইট যখন একটা আরেকটার উপর পড়বে তখন স্বাভাবিকভাবে কি হবে? স্বাভাবিকভাবে এখানে আহ উপরিপাতন হবে। তো উপরিপাতন হইলে কোনো কোনো জায়গায় লাইটের ইন্টেন্সিটি বেড়ে যাবে আর কোনো কোনো জায়গায় লাইটের ইন্টেন্সিটি কমে যাবে। যে জায়গায় লাইটের ইন্টেন্সিটি বেড়ে যাবে সেইখানে উজ্জ্বল আলো তৈরি হবে, আর যে জায়গায় লাইটের ইন্টেন্সিটি কমে যাবে সেখানে অন্ধকার আলো তৈরি হবে। ঠিক আছে? স্যার এখানে স্যার এই যে S1 আর S2 থেকে যে আলোর ফ্রিকোয়েন্সি বের হচ্ছে স্যার একটু জোরে এই বলো। দিক থেকে কেন স্যার এখানে S1 আর S2 থেকে যে আলোর ফ্রিকোয়েন্সি বের হচ্ছে হুম। স্যার এখন যদি আমরা এমনি ট্রাই করতাম স্যার তাহলে তো আরো ফ্রিকোয়েন্সি আরো বড় হতো, হিউজ। এখানে কি কেটে দিয়েছে নাকি স্যার এই যে আলোর ফ্রিকোয়েন্সি স্যার একটু বাঁকায় বের হচ্ছে কেন স্যার এই জায়গা থেকে? স্যার এই যে আসার পরে যে বেঁকিয়ে আচ্ছা, যাচ্ছে এটা এখানে একটু নিচ দিকে, S1 থেকে যেটা বের হচ্ছে সেটা একটু নিচ দিকে যাচ্ছে আর S2 থেকে বের হচ্ছে সেটা একটু উপর দিকে যাচ্ছে। আচ্ছা, লাইট ঠিক ওয়েভ বললাম? যখন ধরো কোনো একটা জায়গা থেকে বের হয় তখন এরকম ওয়েভ আকারে বেরোবে না? জি স্যার এরকমই তো বেরোনো, হ্যাঁ, যেমনিতে বেরোবে। তো ধরো এরকম যদি থাকে যে এখানে একটা চিত্র, এখানে একটা চিত্র, তাহলে কি হবে? এখান থেকেও কিছু লাইট বের হবে না? বুঝতে পারতেছো? এবং এই দুইটা লাইট কোনো কোনো জায়গায় একটা একটার সাথে ক্রস করবে না? জি স্যার। ঠিক আছে, না ধরো স্যার কিছু। আমি আসলে ওটা বুঝছি স্যার, কিন্তু হ্যাঁ, বলতে চাচ্ছিলাম যে স্যার এই যে মার্কার অপশন, আবার তোমার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। স্যার আমি বলতে চাচ্ছিলাম এই যে S1 থেকে যেটা বের হচ্ছে সেটা হ্যাঁ, স্যার একদম নিচের দিকে বের হচ্ছে, মানে এটা কি উপর থেকে কেটে দিচ্ছে নাকি স্যার আমি, নাকি এই যে সেকেন্ড বার যখন কোনো সিটুতে বেরোবে তখন একটু নিচ হয়ে না না, বেরোবে? এখানে তো ধরো মানে পুরো একেবারে কমপ্লিট সিচুয়েশন তো আর ধরো একটা ছবিতে বোঝানো যায় না। আচ্ছা আমি এখানে এখানে যেটা হয়েছে যে এটা একটা ডায়াগ্রাম, যে ডায়াগ্রামের মাধ্যমে এই ফেনোমেনাটাকে মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে কিভাবে হয়েছে। এর বাইরেও কিন্তু অনেক কিছু আছে, এদিক দিয়েও কিন্তু লাইট থাকবে। ঠিক আছে, এই দিক দিয়েও লাইট থাকবে। ঠিক আছে, ভাই যে তুমি মনে করতেছো এইটা দিয়ে বেরোইছে এরকম কিছু, তাই তো? জি স্যার। তো এখানে কমপ্লিট ডায়াগ্রামটা নাই। ঠিক আছে, একেবারে কমপ্লিট ডায়াগ্রামটা নাই। আচ্ছা, আমি এই টাইপেরই একটা ভিডিও যদি তোমাদেরকে দেখাই যে ইন্টারফারেন্সের এই ডাবল স্লিট এক্সপেরিমেন্টটা কিভাবে হয়। Young's double slit experiment. Interference in light waves from two sources was first demonstrated by Thomas Young in 1801. A schematic diagram of the experimental setup is shown here. Light was made to pass through a slit SO. The waves emerging from this slit was made to pass through two parallel slits S1 and S2. These two slits served as a pair of coherent light sources because waves emerging from আচ্ছা, এখন তন্ময় বলো। এটার কথা বলছি এখান থেকে হ্যাঁ, একটু জোরে জোরে জোরে। এই যে স্যার S2 আর S1 থেকে যেটা বেরোচ্ছে সেটা এই যে নিচ দিকে বেরোচ্ছে, আমি ওইটা নিয়ে একটু কনফিউজ ছিলাম যে ওটা কি করে। আচ্ছা, স্যার বুঝছি। ওকে। আচ্ছা দেখো এখানে যে এই সোর্সটাকে আমি কোহেরেন্ট করে ফেললাম। তারপর তারা যখন এখান থেকে বের হবে এই সোর্স গুলা কি হবে, কোনো কোনো জায়গায় কি হবে, লাইট গুলা ইন্টারফারেন্স হবে, সেম ফেজে পড়বে। সেম ফেজে যখন পড়বে তখন এরকম ব্রাইট লাইট তৈরি হবে। আর যেখানে অপোজিট ফেজে পড়বে তখন দেখা যাবে এরকম একটা ডার্ক লাইট তৈরি হয়েছে। তো ব্রাইট ডার্ক এরকম একটা পট্টি তৈরি হবে। তো এই পাশে যদি আমরা একটা পর্দা রাখি, ঠিক আছে, একটা সাদা পর্দা রাখি, তাহলে সেই পর্দার মধ্যে আমরা এইরকম ব্রাইট ডার্ক ইমেজ গুলা দেখতে পাই। এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট। ঠিক আছে, আর এই এক্সপেরিমেন্টটা করছিলেন হচ্ছে বিজ্ঞানী ইয়াং। ঠিক আছে, ইয়াং উনি এক্সপেরিমেন্টটা করছেন। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আমাদের পরীক্ষার জন্য। তো এরকম করে ফিগার এঁকে কিন্তু বুঝাইতে হবে। এরকম আরেকটা ভিডিও আছে, সেটা যদি তোমরা দেখো।
Hey everybody, in this video we're বাংলায় going to লেখা talk থাকে। about interference and diffraction. A slit that is going to happen is at diffraction through two slits called an interference pattern. Okay, so again, if you এখানে shoot light সিম্পল through two slits, প্যাটার্ন দিয়ে is দেখানো are হয়েছে, going to travel at তো এটা equal চাইতে তোমরা আগে যেটা lengths. দেখছো ওটাই বেটার। আচ্ছা, তো এই যে ইন্টারফারেন্স যেটা তৈরি হইলো, সেই ইন্টারফারেন্স গুলা সেটা কেমন হতে পারে, সেটা দুই ধরনের হতে পারে। একটাকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, আর এটাকে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কেমন? যখন দুইটা লাইট ওয়েভ একটা একটার উপর সুপারপোজ করে, তখন এমন হতে পারে ওয়েভের কি থাকে, এরকম একটা ওয়েভ, সেই ওয়েভের কি কি থাকে, একটা তরঙ্গ শীর্ষ থাকে, একটা তরঙ্গ পাত থাকে, তাই না? তরঙ্গ শীর্ষ বা এটা ইংরেজিতে বলে কি, ক্রেস্ট। ঠিক আছে, এটা ইংরেজিতে বলা হয় এটাকে ক্রেস্ট। আর একটা তরঙ্গ পাত থাকে যেটা নিচে থাকে, সেটাকে বলা হয় ট্রাফ। তো যদি এরকম হয় একটা ওয়েভের ক্রেস্ট আর একটা ওয়েভের ক্রেস্টের উপর গিয়ে পড়তেছে, ঠিক আছে, দুইটা ওয়েভ এরকম, একটা ওয়েভের ক্রেস্ট আর একটা ওয়েভের ক্রেস্টের উপর গিয়ে পড়ছে, তখন কি হবে? তাদের এই রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা আরো বেড়ে যাবে। এই যে দুইটা ওয়েভ একটা একটার উপর ক্রেস্ট গিয়ে পড়ছে, তখন তাদের রেজাল্টেন্ট অ্যামপ্লিটিউডটা বেড়ে গেছে, মানে ক্রেস্টেরটা বড় হয়ে গেছে। তো এই ঘটনাটাকে বলা হয় কি, এই ধরনের ইন্টারফারেন্সকে বলা হয় কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর যদি অপোজিট ঘটনাটা ঘটে, তাহলে সেক্ষেত্রে কি হবে, যে একটা দুইটা লাইট ওয়েভ এমন ভাবে সুপার ইম্পোজ করে যে একটা ক্রেস্ট গিয়ে পড়বে আরেকটা ট্রাফের উপর, তখন কি হবে? তখন কিন্তু আমাদের এই যে রেজাল্টেন্ট ওয়েভের যে অ্যামপ্লিটিউড সেটা কমে যাবে বা জিরো হয়ে যাবে, এবং সেই যে ইন্টারফারেন্স সেটাকে বলা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই দেখা, এইটা হচ্ছে একটা ওয়েভ, এইটা হচ্ছে একটা ওয়েভ, দুইটা অপোজিট ডিরেকশনে আছে, সো তাদের রেজাল্টেন্ট যেটা সেটা কিন্তু ছোট হয়ে গেছে, সো অ্যামপ্লিটিউডটা কমে গেছে। সো এই ধরনের যে ইন্টারফারেন্স সেটাকে বলা হবে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেটা সেম ফেজে ছিল, এটা বড় হয়ে গেছে, আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স যেটা অপোজিট ফেজে ছিল, এটা ছোট হয়ে গেছে বা ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? কোনো কনফিউশন আছে? এই না টপিকের স্যার। কোশ্চেন কিভাবে আসতে পারে? আচ্ছা, এইখানটাতে আমরা একটা জিনিস দেখবো। স্যার এই টপিকের উপর কোশ্চেন কিভাবে আসতে পারে? এই টপিকের উপর কোশ্চেন হইতে পারে যে এখানে অনেকগুলো কোশ্চেন হতে পারে। একেবারে শুরু থেকে যদি বলি, নিউটন কি বলে, স্টেট দ্য স্টেটমেন্টস অফ নিউটনস কর্পাসকুলার থিওরি অফ লাইট, বা এক্সপ্লেইন নিউটনস কর্পাসকুলার থিওরি অফ লাইট। তারপরে আসতে পারে হোয়াট ইজ হাইগেনস প্রিন্সিপাল, হোয়াট ইজ সুপারপজিশন ওয়েভ, হোয়াট ইজ সুপারপজিশন অফ ওয়েভস, হোয়াট ইজ কোহারেন্ট সোর্স, এরকম কোশ্চেন আসতে পারে। তারপর হোয়াট ইজ ডিফাইন বা এক্সপ্লেইন বা ডিসকাস ইন্টারফারেন্স অফ লাইট, এরকম আসতে পারে। বা এটাকে আরো ভেঙে দিয়ে আসতে পারে যে হোয়াট ইজ কনস্ট্রাকটিভ এন্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তারপরে এরকম করে সিম্পলি কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য কন্ডিশনস ফর ইন্টারফারেন্স অফ লাইট, বা হোয়াট ইজ কোহারেন্ট সোর্স। ঠিক আছে, তারপরে এই কোশ্চেনটা আসতে পারে এরকম যে ডেসক্রাইব ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই ফিগারটা অবশ্যই ড্র করতে হবে। দেখো এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, যে এখানে যে দুইটা স্লিট বা দুইটা লাইট সোর্সের মধ্যবর্তী ডিস্টেন্স, সেটাকে রাখা হয়েছে ডি ডিস্টেন্স, এবং এই স্লিট থেকে এই পাশে যে আমার পর্দা আছে, স্ক্রিন আছে, সেই স্ক্রিন পর্যন্ত যে ডিস্টেন্স, এটা রাখা হয়েছে কতটুকু ডিস্টেন্সে, ক্যাপিটাল ডি ডিস্টেন্স। আচ্ছা, এরপরে এখানে কি তৈরি হয়েছে, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ, এরকম ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তো একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে এক্স। এই তিনটা জিনিস ম্যাপ করার জন্য খুবই জরুরি, যে কি কি, একটা স্লিট থেকে আরেকটা স্লিট পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ডি, এই স্লিট থেকে এই পাশে স্ক্রিন পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল ডি, আর একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে এক্স। ঠিক আছে, ক্লিয়ার?
জি স্যার। আর এই নিচে এই কথাগুলো একটু পড়ে নিও, এগুলা জাস্ট সেম টাইপের কথাবার্তাই বলছে এখানে। এরপরে এখানে আমরা একটা ইন্টারফারেন্স ফ্রিঞ্জ আসলে কত ডিসটেন্সে তৈরি হবে কি হবে সেগুলো নিয়ে একটা থিওরি আছে। এই থিওরিটা মানে এই যে থিওরি অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ, এটা আসলে অত জরুরি না, না পড়লেও চলবে। এখানে আসলে যে জিনিসটা দেখানো হয়েছে সেটা যদি আমি তোমাদের একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে এরকম যে ধরো এখান থেকে যে লাইটটা তৈরি হচ্ছে, সেই লাইটটা এখান থেকে ধরো এখানে গিয়ে আহ, একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি করছে ধরে নিলাম। আবার ওই লাইটটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হওয়ার জন্য এখান থেকে তার একটা লাইট যাওয়া লাগছে, তাই না? একটা লাইটে তার ইন্টারফারেন্স হয় না। তো দুইটা লাইট গেছে, একটা লাইট গেছে এখান থেকে, একটা লাইট গেছে এখান থেকে। এখন এই দুইটা কি সেম দূরত্ব অতিক্রম করছে? না না স্যার। না স্যার। দুইটা লাইট কিন্তু সেম দূরত্ব অতিক্রম করে নাই। কি করছে এইটা হচ্ছে কম দূরত্ব অতিক্রম করছে, এটা বেশি দূরত্ব অতিক্রম করছে। তার মানে তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স আছে। পাথ ডিফারেন্সটা আছে, সেটা হচ্ছে কতটুকু, এই যে এইটুকু হচ্ছে তাদের মধ্যে পাথ ডিফারেন্স, এইটুকু। তো এই পাথ ডিফারেন্সটা আমরা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের মাধ্যমে বের করতে পারি। তো সেই সমকোণী ত্রিভুজের মাধ্যমে পাথ ডিফারেন্স বের করে সেখান থেকে চাইলে ফেজ ডিফারেন্সটা বের করা যায়। কারণ আমরা জানি ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। তো এই পাথ ডিফারেন্স যেটা হয় সেটা হবে কি এক্স ডি ডিভাইডেড বাই ডি, যেখানে এক্স হচ্ছে কি, এক্স হচ্ছে দুইটা ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব, ব্রাইট ফ্রিঞ্জ থেকে ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব, বা ডার্ক ফ্রিঞ্জ থেকে ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। স্মল ডিটা কি, স্মল ডিটা হচ্ছে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব, দুইটা স্লিট এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল ডি। আর ক্যাপিটাল ডি জিনিসটা কি, ক্যাপিটাল ডি জিনিসটা হচ্ছে স্লিট থেকে স্ক্রিন পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব, স্লিট থেকে স্ক্রিন পর্যন্ত মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ক্যাপিটাল ডি। সো ফেজ ডিফারেন্স উইল বি 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। সো আমরা এখান থেকে পাথ ডিফারেন্সটা বের করে ফেলতে পারি। এখন আমাদের পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কিভাবে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে এরকম যে কন্ডিশন ফর ব্রাইট ফিল্ডস, মানে ব্রাইট ফিল্ডস এর কন্ডিশন গুলা কি কি, ব্রাইট ফিল্ডস হওয়ার জন্য কন্ডিশন গুলা কি কি, ঠিক আছে? বা কোন কোন পজিশনে ব্রাইট ফিল্ডস গুলা তৈরি হবে, বা কোন কোন পজিশনে ডার্ক ফিল্ডস গুলা তৈরি হবে। সো ব্রাইট ফিল্ডস তৈরি হবে কোন কোন পজিশনে, এটা বলা হচ্ছে ইফ দ্য পাথ ডিফারেন্স ইজ আ হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ। যদি পাথ ডিফারেন্স বা পথ পার্থক্যটা ওয়েভলেন্থের বা তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ কি বলে এটা বলে হোল নাম্বার মাল্টিপল, মানে হচ্ছে পূর্ণ 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 রে পূর্ণ না স্পন্দন না, এটা হচ্ছে যদি তরঙ্গ পথ পার্থক্যটা তরঙ্গ দৈর্ঘ্যের, যে একটা সুন্দর বাংলা আছে, আচ্ছা দ্যাট মিনস এটা হচ্ছে এরকম যে আমার পথ পার্থক্য হচ্ছে কি এক্স ডি বাই ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু এন ল্যামডা, যেখানে এন হচ্ছে আমার, এন এর মান হইতে পারে 0 1 2 3, দ্যাট মিনস এটা পূর্ণ বর্গ পূর্ণ বর্গ নাকি হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? দ্যাট মিনস এটার মান ভগ্নাংশ হইতে পারবে না, ঠিক আছে? এটার বাংলায় কি বলে সুন্দর করে মনে আছে কারোর? স্যার ন্যাচারাল নাম্বার, না ন্যাচারাল না, মানে স্বাভাবিক সংখ্যা। না স্বাভাবিক সংখ্যা তো তোমার অনেক কিছুই, একটা খুবই সুন্দর একটা লাইন আছে, একটা মিনিট। তা শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে তো অঋণাত্মক সংখ্যা বলে। স্যার ইংলিশটা কি স্যার? এই যে হোল নাম্বার মাল্টিপল। আচ্ছা বাংলাটা আমার ঠিক মাথায় আসতেছে না, মানে আমি হুট করে মাথা থেকে আউট হয়ে গেছে। আচ্ছা সেটা হচ্ছে পথ পার্থক্যটা হচ্ছে ওয়েভলেন্থে বা তরঙ্গ দৈর্ঘ্যের
মানে এটা মিন করে এরকম স্যার ল্যামডার মান হইতে পারে ল্যামডা ইজ ইকুয়াল টু ল্যামডার সাথে গুণ হবে n, যে n এর মান হবে কত 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম হইতে পারে, কিন্তু কোনো ধরনের ফ্র্যাকশন বা অন্য কিছু হইতে পারবে না। ঠিক আছে, তো এই এনটা হচ্ছে এই ল্যামডার সাথে গুণ হিসেবে থাকবে, এইটাকেই বলা হয় হোল নাম্বার মাল্টিপল। ঠিক আছে, এবং ওই পজিশন গুলাতে কি হবে, ওই পজিশন গুলাতে ব্রাইট লাইট তৈরি হবে। আচ্ছা আমি তোমাদেরকে একটু ক্যামেরা অন করে দেখাচ্ছি। তরঙ্গ দৈর্ঘ্যের পূর্ণ সংখ্যার গুণিতক। ওকে, দেখতে পাচ্ছ না? আচ্ছা, জিনিস হচ্ছে এরকম যে পাথ ডিফারেন্স যেটা আছে, পাথ ডিফারেন্স উইল বি দা হোল নাম্বার মাল্টিপল অফ ওয়েভলেন্থ। ঠিক আছে, তো পাথ ডিফারেন্স হচ্ছে কি আমার x d বাই d সমান সমান n ল্যামডা, যেখানে n হচ্ছে 0 1 2 3 4 5 এরকম করে হবে। তো এখান থেকে আমি যদি x এর মানটা বের করি, x will be n lambda d divided by d। সো এই যে n এর মান কি ছিল 0 1 2 3 4 5 বিভিন্ন কিছু হতে পারে। সো n এর মান যদি আমি 0 বসাই তাহলে x এর মান কি হবে, x এর মান হয়ে যায় 0, তাই না? n এর মান যদি আমি 1 বসাই তাহলে x এর মান কি হবে lambda d divided by d। n এর মান আমি যদি 2 বসাই তাহলে x2 হবে কত 2 lambda d divided by d। n এর মান যদি আমি 3 বসাই তাহলে x3 কি হবে 3 lambda d divided by d। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে পাথ ডিফারেন্স বা পথ পার্থক্য হচ্ছে ওয়েভলেন্থের পূর্ণ গুণিতক বা পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকবে। হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা একটু কারো কোনো প্রবলেম আছে? বুঝো নাই এরকম কিছু? কঠিন লাগে নাকি? স্যার এটা তো বুঝেছি। আচ্ছা এটা বুঝছো, আচ্ছা এখন তাহলে এটা হচ্ছে স্যার কার শর্ত? বুঝছি স্যার। এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের শর্ত। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের জন্য শর্ত। ব্রাইট ফ্রিঞ্জ হচ্ছে এই ডিসটেন্সে এই ডিসটেন্সে এই ডিসটেন্সে এই ডিসটেন্সে এই ডিসটেন্সে ব্রাইট ফ্রিঞ্জ হবে। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে কিভাবে বের করবা? যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হবে, তাই না? x1 থেকে x0 যদি বিয়োগ করি তাহলেই হচ্ছে। তাহলে x1 কত lambda d divided by d minus 0। তাহলে এটা হচ্ছে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব। তুমি একই সাথে x2 minus x1 করে দেখো একই জিনিস হবে।
x2 কি 2 lambda d divided by d, 2 lambda d divided by d minus lambda d divided by d, তাহলে কি হবে এটা lambda d by d, এটা হচ্ছে x। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে আমার ব্রাইট ফেস, একটা ব্রাইট ফেস থেকে আরেকটা ব্রাইট ফেসের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি lambda d divided by d, ঠিক আছে? জি স্যার। এরপরে আমি যদি ডার্ক ফ্রিঞ্জের জন্য মধ্যবর্তী শর্তটা দেখার চেষ্টা করি, ডার্ক ফ্রিঞ্জের শর্তটা কি? ডার্ক ফ্রিঞ্জের শর্ত হচ্ছে পাথ ডিফারেন্স যেটা থাকবে সেই পাথ ডিফারেন্সের এবার আবার ই না পূর্ণ সংখ্যার গুণিতক না, এবার একটু ডিফারেন্ট পাথ ডিফারেন্স x d বাই d সেটা হবে কি ল্যামডা বাই 2 এর বেজোড় গুণিতক, অড নাম্বার মাল্টিপল, বেজোড় সংখ্যার গুণিতক, মানে 2n প্লাস 1। দেখো 2n প্লাস 1 এটা কি সবসময় বিজোড় না? যদি n এর মান কি হয়, এর আগে দেখছিলাম n এর মান কত, n এর মান হচ্ছে 0 1 2 3 4। এখন এখানে তুমি n এর মান যে কোনো জায়গায় বসাও এটা বেজোড় হবে না? n এর মান 0 বসাইলে এটা হবে কত 1, n এর মান 1 বসাইলে হবে 3, n এর মান 2 বসাইলে হবে 5, 3 বসাইলে হবে 7, 4 বসাইলে হবে 9। মানে তুমি n এর মান যাই বসাও না কেন এটা সবসময় বিজোড় হবে না? জি স্যার। আচ্ছা, তার মানে এখানে বলা হচ্ছে কি পাথ ডিফারেন্সটা হবে ল্যামডা বাই 2 এর বেজোড় সংখ্যার গুণিতক, তাহলে x d বাই d সমান 2n প্লাস 1 ল্যামডা বাই 2। ল্যামডা বাই 2 এর হাফ ওয়েভলেন্থের বিজোড় সংখ্যার গুণিতক, অড নাম্বার মাল্টিপল অফ হাফ ওয়েভলেন্থ, ওই পজিশনটাতে কি হবে ডাইরেক্ট ফ্রিঞ্জ তৈরি হবে। সো x উইল বি কি হবে 2n প্লাস 1 ল্যামডা d ডিভাইডেড বাই 2d, ঠিক আছে? সো n যদি আমি শূন্য বসাই তাহলে x কি হবে, x হবে n এর মান যদি শূন্য হয় তাহলে এটা হবে lambda d by 2d, n এর মান যদি 1 বসাই তাহলে it will be 3 lambda d divided by 2d। এটা যদি n এর মান 2 বসাই তাহলে এটা হবে x2 সমান সমান 5 lambda d by 2d। n এর মান যদি আমি 3 বসাই এটা কি হবে x3 is equal to 7 lambda d by 2d, ঠিক আছে? ক্লিয়ার এটা? জি স্যার। এখন তোমাকে যদি আমি বলি যে একটা স্যার এখানে শুধু আমরা n এর মানটাই তো বসিয়ে বের করছি, বাট হ্যাঁ হ্যাঁ এরপরে তো আমাদের d এর মান না না দেয়া ওগুলা বের থাকবে, করা লাগবে না, ওগুলা দেয়া থাকবে। হ্যাঁ এখন শুধু যদি এটাই তোমাকে বের করব। হ্যাঁ বলো। মানে স্যার আমরা কি শুধু x এর মানই বের করব n এর মান বসিয়ে? আচ্ছা ম্যাথ যখন আসবে তখন থাকবে একটু অন্যরকম, তখন ধরো কোনো জায়গায় n এর মান দেয়া থাকবে, কোনো জায়গায় x এর মান দেয়া থাকবে, বাকিটা বের করতে হবে। ঠিক আছে, ম্যাথ গুলো আমি দেখাবো তোমাদের। এখন এখান থেকে যদি একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে আরেকটা ডার্ক ফ্রিঞ্জ দূরত্ব বের করতে হয় তাহলে সেটা কিভাবে বের করতে পারি আমরা? যে কোনো একটা থেকে আরেকটা বিয়োগ করলেই হচ্ছে, তাই না? তাহলে আমি যদি কম্পেয়ার করলে কম্পেয়ার করলে হবে না, বিয়োগ করতে হবে, যেহেতু এটা ডিসটেন্স, এটা কিন্তু ডিসটেন্স, তাই না? এটা হচ্ছে প্রথম, মানে জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এই পাশে যে যে আমার ফ্রিঞ্জ তৈরি হচ্ছে বি ডি ব্রাইট ডার্ক এরকম তৈরি হচ্ছে, তো আমার মাঝখানের যে যেটা এটা হচ্ছে ব্রাইট, এটাকে ধরো আমি শূন্য ধরলাম, x সমান সমান শূন্য, তাহলে এটা হবে কি, এটা হবে x সমান সমান 1, এটা হবে x সমান সমান 2। তাহলে আমি যদি ডার্কের কথা চিন্তা করি এটা হচ্ছে ডার্ক 1, এটা হচ্ছে ডার্ক 2, তাহলে কি হবে এখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে x0, এইটুকু ডিসটেন্স হচ্ছে x1, এইটুকু ডিসটেন্স হচ্ছে x2, এরকম করা। তো একটা থেকে আরেকটা আমার বিয়োগ করতে হবে। সো আমি পরপর দুইটা যদি ডিসটেন্স বের করতে চাই তাহলে কি হবে, ধরো আমি x3 থেকে x2 বিয়োগ করলাম, তাহলে x3 কত 7 lambda d divided by 2d minus x2 হচ্ছে 5 lambda d divided by 2d। তাহলে 2d যদি বাদ দেই তাহলে কি থাকে 2 lambda d, তাহলে একটা d কাটা, তাহলে থাকে lambda d divided by d, ঠিক আছে?
সো এটা হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। তো আগেরটার ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রেও কি ছিল, ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি ছিল না? মনে পড়ছে? ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে কি ছিল? স্যার মাইনাসটা করলেন স্যার কিভাবে? হ্যাঁ হ্যাঁ, ল্যামডা ডি বাই ডি আসলো। এই যেখানে যদি আমি লসাগু করি তাহলে কত হবে? 2d হবে না? জি স্যার। 2d, আর উপরে 2D কি হবে? হচ্ছে। 7 ল্যামডা ডি মাইনাস 5 ল্যামডা ডি। জি স্যার। স্যার তাহলে তো 2 থেকে যাচ্ছে না স্যার? 7 মাইনাস 5। এখন উপরে 2 নিচে 2 দুইটাই কাটছে। ও স্যার আমি ওই লাইনটা দেখি নাই স্যার, মানে আমি হচ্ছে এটা 7 স্যার। না না, এটা 7 না, উপর দুইটাই কেটে দিচ্ছি। তাহলে হচ্ছে আমার ল্যামডা ডি বাই ডি। তো অ্যাকচুয়ালি যেটা হয় যে পরপর দুইটা ব্রাইট ফ্রিঞ্জের যে মধ্যবর্তী দূরত্ব সেইটা আর পরপর দুইটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব দুইটাই সমান। তো এই জন্য বলা যায় দ্য ডিসটেন্স বিটুইন কনজিকিউটিভ, মানে পরপর দুইটা কনজিকিউটিভ ব্রাইট এন্ড ডার্ক ফ্রিঞ্জ ইজ ইকুয়াল। এবং এই যে ল্যামডা ডি বাই ডি এইটাকে বলা হয়, এটা আমরা যে যেটা পাইলাম, যে লেন্থটা পাইলাম সেটা কি ল্যামডা ডি বাই ডি, এটাকে বলা হয় ফ্রিঞ্জ উইডথ। ফ্রিঞ্জ উইডথ মানে কি? ফ্রিঞ্জ উইডথ মানে হচ্ছে একটা ব্রাইট ফ্রিঞ্জ থেকে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব, বা একটা ডার্ক ফ্রিঞ্জ থেকে একটা ডার্ক ফ্রিঞ্জের দূরত্ব। এই ফ্রিঞ্জ উইডথটা দুইটা ক্ষেত্রেই হচ্ছে সমান। এখন যদি তোমাদেরকে বলা হয় যে একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইটের দূরত্ব তো হচ্ছে ল্যামডা ডি বাই ডি, বা একটা ডার্ক থেকে একটা ডার্কের দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই ডি, তাহলে তোমাকে যদি আমি বলি যে এরকম বের করো তো একটা ব্রাইট থেকে আরেকটা ডার্কের দূরত্ব কত, তাহলে কি হবে? একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইটের দূরত্ব কি হবে? মানে জিনিসটা হচ্ছে এরকম যে ব্রাইট থেকে মাঝখানে একটা ডার্ক থাকে, একটা ডার্ক আবার ব্রাইট। এটা ব্রাইট থেকে ব্রাইট স্যার? হ্যাঁ, তাহলে না, ব্রাইট থেকে ব্রাইট তো এটা, তাই না? বা ডার্ক থেকে ডার্ক, এটা তো এটা। এখন আমি তোমাকে বলছি যে এইটা না করে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ব্রাইট থেকে একটা ডার্ক, এইটুকু। কি হবে সেটা? এইটার অর্ধেক হবে না? জি স্যার অর্ধেকই তো হবে। তাই না? যে এটি ল্যামডা ডি বাই ডি এটার অর্ধেক হবে না? বা এইটুক আর এইটুক মিলে তো একটা, তাই না? তাহলে এইটুক তো তার অর্ধেক, তাহলে হাফ। তাহলে কি হবে? ল্যামডা ডি বাই 2d, ল্যামডা ডি বাই 2। ঠিক আছে? এটা হচ্ছে একটা ব্রাইট থেকে একটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা স্যার, আমরা ইন্টারে সাধারণত আলাদা পড়ছিলাম ওই ডি ল্যামডা বাই 2d, যে কোনো দুইটি উজ্জ্বল দূরার ব্যবধান। ল্যামডা বাই 2d, হ্যাঁ তো ওইটাই তো, একই তো কথা। মানে ডি ল্যামডা বাই 2d। এই যে ডি ল্যামডা বাই 2d ও যে কোনো দুটি উজ্জ্বল, কি পড়ছিলাম বলতো? স্যার বলতেছিলাম মানে আমরা ইন্টারে পড়ছিলাম দুটি উজ্জ্বল দূরার ব্যবধান ডি ল্যামডা বাই 2d। ডি ল্যামডা বাই 2d পড়ছিলাম। এখন আমাকে বলো এখানে কি ডি টাই কি 2d টাই এখানে এখন ডি? হ্যাঁ, আমি আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে আমরা দুইটা সোর্সের মধ্যবর্তী দূরত্ব কি নিছি? ডি নিছি, তাই না? দুইটা সোর্সের মধ্যবর্তী দূরত্ব ডি নিছি জি না? স্যার। জি আচ্ছা, জি। ইন্টারমিডিয়েট বইতে দেখো দুইটা সোর্সের মধ্যবর্তী দূরত্ব নিছিল 2d। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই বলতেছিলাম আর কি। ঠিক আছে? তো ইন্টারমিডিয়েট 2d নিছিল, এবং 2d না নিয়ে 2d নেওয়ার কি দরকার? এই জন্য আমরা ডি নিছি। জিনিসটা আসলে একই। তখন তুমি 2d সমান সমান ধরো 14 লিখবা, এখন আমার d সমান সমান 14 হবে। জি স্যার, ঠিক আছে স্যার। Okay, তো আমি তোমাদের একটা ম্যাথের শীট দিয়ে দিব।
ম্যাথের শীট দিয়ে দিব একটা। এই ম্যাথের শীটে কিছু ম্যাথ করা আছে, এই ম্যাথ গুলা তোমরা একটু দেখবা, যেগুলো না পারবা সেগুলো আমি নেক্সট ক্লাসে করে দেব। এর মধ্যে প্রথম ম্যাথটা একটু ডিফারেন্ট, প্রথম ম্যাথটা সহজ, একটু ডিফারেন্ট, সেটা আমি একটু করে দিচ্ছি। একটু ঝাপসা আছে, তো একটু প্রবলেম হইলে আমাকে একটু বলবে, আমি বলে দিব সেটা। এখানে লেখা in a Young's double slit experiment the separation between the sources are 0.18 millimeter. তো বলতো সেপারেশন বিটুইন দ্য সোর্সেস এটা কি? দুইটা সোর্সের মধ্যে সেপারেশন, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? স্যার এটা কি ডি? হ্যাঁ, স্মল ডি, সবচেয়ে স্মল ডি। হ্যাঁ 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 স্মল ডি এটাই বলতেছিলাম। হ্যাঁ, the fringes are observed on a screen 90 সেন্টিমিটার away. যে ফ্রিঞ্জ গুলা, ডোরা গুলা অবজার্ভ করলাম, লক্ষ্য করলাম, সেগুলা স্ক্রিন থেকে 900 সেন্টিমিটার দূরে অবস্থিত। তার মানে 90 সেন্টিমিটার কার মান? স্যার এটা বড় হাতের ডি। বড় বড় হাতের ডি মানে এক্স্যাক্টলি। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, if with certain monochromatic source of light the third bright fringe is situated at a distance of 8.1 millimeter from the central bright fringe. বলা হচ্ছে যে থার্ড ব্রাইট ফ্রিঞ্জ মানে তৃতীয় উজ্জ্বল ডোরাটা কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে 8.1 মিলিমিটার দূরত্বে। তার মানে 3 নাম্বারটা হচ্ছে 8.1 দূরত্বে। তার মানে যে কোনো একটা দূরত্ব কত হবে? x is equal to ওই 3 নাম্বার দিয়ে 3 দিয়ে ভাগ হবে না? এরকম হবে না? বুঝছো এটা কি কেমন হলো? স্যার কিভাবে বলছো? আচ্ছা ধরো এটা হচ্ছে ভাগই কেন করলাম স্যার? এটা হচ্ছে আমার সেন্ট্রাল ফ্রিঞ্জ। হ্যাঁ, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ওকে জি স্যার। স্যার এক্স বলতে তো আমাদের যে কোনো দুইটা উজ্জ্বল দূরত্ব না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আচ্ছা, 3 দ্বারা ভাগ হইছে হ্যাঁ এই না? জন্য 3 দ্বারা ভাগ হয়েছে। হ্যাঁ ধরো এটা হচ্ছে আমার সেন্ট্রাল ফ্রিঞ্জ, এরপরে 3 নাম্বারটা 1 2 3 3 নাম্বারটা। এখন এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স আমাদের বলছে হচ্ছে 8.1। তাহলে যে কোনো একটা ব্রাইট থেকে ব্রাইটের ডিসটেন্সের দূরত্ব এই 3 দিয়ে এটাতে 3 দিয়ে ভাগ করতে হবে না পুরোটা? এখান থেকে 8 পর্যন্ত হচ্ছে 8.1। এই পর্যন্ত আমার কয়টা আছে? এটা একটা ব্রাইট থেকে একটা ব্রাইট 1, একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইট 2, একটা ব্রাইট থেকে আরেকটা ব্রাইট 3, মানে 3টা ফ্রিঞ্জ উইডথ আছে। তো 3টা ফ্রিঞ্জ উইডথ যদি থাকে তাহলে ওই ডিসটেন্সকে 3 দিয়ে ভাগ করলে একটা ফ্রিঞ্জের উইডথ বের হবে না? জি স্যার। আচ্ছা, এই জন্য 3 দিয়ে ভাগ করছি। স্যার দুইটার ক্ষেত্রে যদি 2টা থাকে তাহলে 2 দিয়ে ভাগ করবা, যদি 4টা থাকে 4টা দিয়ে ভাগ করবা, আর 5টা থাকলে 5টা দিয়ে ভাগ করবা। স্যার এটা খালি এই যে x এর মান বের করার জন্য। হ্যাঁ, x এর মান বের করার জন্য। তার ক্ষেত্রে আছে। এখন আমাদের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে x সমান ল্যামডা d বাই d। তাহলে খুব সহজে ল্যামডার মান বের করতে হবে। x এর মান দেয়া আছে, d এর মান দেয়া আছে, স্মল d এর মান দেয়া আছে। তো এই ম্যাথটা তোমরা খুব সহজেই বের করে ফেলতে পারবে। সো এটা তোমরা দেখো। আর এরপর আমি এটা একটু করে দেই, এটাতে একটু কাহিনী আছে। এখানে বলা হয়েছে in a double slit experiment using sodium light of wavelength 5.89 into 10 to the power -5 সেন্টিমিটার। বলা হচ্ছে একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্টে সোডিয়াম লাইট ইউজ করা হচ্ছে, যে সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ হচ্ছে কত? 5.89 into 10 to the power -5 সেন্টিমিটার। তো ভালো। তো তখন কি হলো? An interference pattern is obtained in which 20 equally spaced fringes occupied a distance of 2 centimeter on the screen. মানে এই এক্সপেরিমেন্ট যখন করা হলো তখন 20টা ফ্রিঞ্জ তৈরি হয়েছে। 20টা ফ্রিঞ্জ তৈরি হয়েছে এবং 20টা ফ্রিঞ্জের জন্য আমার যে ডিসটেন্স লাগছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার লাগছে স্ক্রিনের মধ্যে। তাহলে চিন্তা করো 2 সেন্টিমিটারে যদি 20টা ফ্রিঞ্জ তৈরি হয় তাহলে একটা ফ্রিঞ্জের উইডথ কত হবে? দুই ডিভাইডেড বাই 20 হবে না? কি মনে হয় তোমাদের? জি স্যার, একটার জন্য 2 ডিভাইডেড বাই 20 হবে। একটার জন্য 2 ডিভাইডেড বাই 20। আচ্ছা ঠিক আছে, এটা মানলাম। পরে বললো কি যে অন রিপ্লেসিং দ্য সোডিয়াম ল্যাম্প, ওই সোডিয়াম ল্যাম্পটাকে রিপ্লেস করে উইথ অ্যানাদার মনোটোমেটিক সোর্স দিয়ে রিপ্লেস করা হলো।
বাট মেকিং নো আদার চেঞ্জেস, কিন্তু কোনো ধরনের আমি চেঞ্জ করলাম না। দুইটা সোর্সের যে ডিসটেন্স, স্ক্রিনের যে ডিসটেন্স সব আমি সেম রাখলাম, শুধুমাত্র ল্যাম্পটাকে সরিয়ে আরেকটা ল্যাম্প দিলাম। তো এরপরে দেখা গেল 30 ফ্রিঞ্জেস আর ফাউন্ড টু অকুপাই ডিসটেন্স অফ 2.4 সেন্টিমিটার। এরপর আমি 30টা ফ্রিঞ্জ পাইছি এবং 30টা ফ্রিঞ্জ মিলে যে ডিসটেন্স কভার করছে সেটা হচ্ছে 2.4 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই যে x2 হবে কত? x2 হবে আমার 2.4 দিয়া 2.4 30 divided এর by ভাগ, হ্যাঁ। 30। এখন বলা হচ্ছে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য লাইট ফ্রম দিস সোর্স, মানে পরবর্তীতে আমি যে লাইটটা ইউজ করলাম সেই লাইটের ওয়েভলেন্থ কত সেটা বের করতে হবে। তো আমাদের যে ফর্মুলাটা কি ছিল, যে x is equal to lambda d by t। এর মধ্যে x এর মানে পরিবর্তন হচ্ছে দুইবারে, ল্যামডার মানে পরিবর্তন হচ্ছে দুইবারে, কিন্তু এই d আর এই d এর মধ্যে কি কোনো পরিবর্তন হচ্ছে? দুইবার কিন্তু আমি সেম সেটআপই রাখছি, না স্যার, এই ডি এর কোনো 2 ডি এর কোনো পরিবর্তন হয় নাই। পরিবর্তন নাই। তার মানে আমি বলতে পারি এই দুইটা d হচ্ছে কি কনস্ট্যান্ট। এই ম্যাথের ক্ষেত্রে কনস্ট্যান্ট হইলে আমরা বলতে পারি ল্যামডা ইজ প্রপোর্শনাল টু কি, x ইজ প্রপোর্শনাল টু ল্যামডা, তাই না? x is proportional to lambda। বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ আমরা স্যার, কি করি? দুইটা ডি তো কনস্ট্যান্ট থাকবো। হ্যাঁ, আমরা কি করি? প্রপোর্শনাল সরিয়ে কনস্ট্যান্ট দিই, তার মানে কি কনস্ট্যান্ট সরিয়ে প্রপোর্শনাল দেওয়া যায়। আচ্ছা, সো এটাকে আমরা যদি একটা হিসেবে করি, ইকুয়েশন বানাই, তাহলে হবে কি x1 ডিভাইডেড বাই x2 সমান সমান ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2, তাই না? এরকম লেখা যায় না? লিখে যায় স্যার, লিখে যায়। হ্যাঁ, লিখে এখন দেন। দেখো, স্যার ল্যামডা 1 এর মান আমরা জানি, ল্যামডা 2 এর মান আমরা জানি, সরি x1 এর মান আমরা জানি, x2 এর মান, x1 এর মানও জানি, x2 এর মানও জানি, আর ল্যামডা 1 এর মানও জানি। আমাদের ল্যামডা 2 এর মানটা বের করতে হবে। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছিলা? স্যার সরি স্যার, আমার এই কল আসছিল স্যার, একটা স্টুডেন্ট কল দিছিল, ওর ফোন, বাসায় কারেন্ট চলে গেছে তো বলো। আমি 2 মিনিট স্যার একটু পিছিয়ে গেছি স্যার। আচ্ছা, কোন জায়গাটাতে ছিলাম না তুমি? স্যার এই যে আমি ছিলাম এই যে 20। আচ্ছা, এখানে বলা হয়েছে, হ্যাঁ আমি বলি, এখানে যেটা বলছে এই ম্যাথটাতে, যে ধরো একটা এক্সপেরিমেন্টাল সেটআপ করতেছি আমি, ডাবল স্লিট এক্সপেরিমেন্টাল সেটআপ। তো সেই সেটআপে আমি শুরুতে একটা সোডিয়াম ল্যাম্প ইউজ করলাম। তো সেই সোডিয়াম ল্যাম্পটা ইউজ করার ফলে আমি ইন্টারফারেন্স যে প্যাটার্ন পাইলাম, সেই প্যাটার্নের মধ্যে দেখলাম যে 2 সেন্টিমিটারের মধ্যে 20টা ফ্রিঞ্জ তৈরি হয়েছে। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে একটা ফ্রিঞ্জের উইডথ কত হবে? 2 ডিভাইডেড বাই 20। জি স্যার। আচ্ছা, এরপরে আমি কি করছি, ওই সেম সেটআপটা রাইখা শুধুমাত্র ওই সোডিয়াম ল্যাম্প সরায় সেখানে আরেকটা ল্যাম্প দিছি, যে ল্যাম্পের ওয়েভলেন্থ আমি জানি না। তো এরপরে আমি কোনো ধরনের চেঞ্জ করি নাই। এরপর দেখলাম আমি 30টা ফ্রিঞ্জ তৈরি হয়েছে কতটুকু জায়গার মধ্যে? 2.4 সেন্টিমিটার জায়গা। 2.4 সেন্টিমিটার। তার মানে আমি সেখান থেকে x2 এর মানটাও পেয়ে যাব, দ্যাট মিন্স 2.4 ডিভাইডেড বাই 30। আচ্ছা, তার মানে আমি x1 এর মান পাইলাম, x1 এর মান হচ্ছে কত? 2 ডিভাইডেড বাই 20। আর x2 এর মান পাচ্ছি কত? 2.4 ডিভাইডেড বাই 30। পাইলাম। এখন আমি দেখতেছি যেহেতু দুইটা এক্সপেরিমেন্টের ক্ষেত্রেই স্মল ডি আর ক্যাপিটাল ডি কোনো পরিবর্তন নাই, তার মানে তারা ফিক্সড কনস্ট্যান্ট। সো আমি এখান থেকে বলতে পারি x ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। সো x ইজ প্রপোর্শনাল টু ল্যামডা মানে বলা যায় এটাকে এরকম যে x1 ডিভাইডেড বাই x2 সমান সমান ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2, বা এরকম আরো বলা যায় ল্যামডা 2 ডিভাইডেড বাই ল্যামডা, মানে ল্যামডা কি বলে, সরি x1 ডিভাইডেড বাই x2 x ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2। আচ্ছা, এই দুইটা যদি আমি এখন বলি তো ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আমার x1 আমি জানি, এই যে এই মান দেয়া আছে, x2 আমি জানি মান দেয়া আছে, তারপর ল্যামডা 1 এর মানও কিন্তু দেয়া আছে। তাহলে ল্যামডা 2 এর মানটা শুধু বের করতে হবে, বের করা যাবে না? বের করা যাবে? জি জি স্যার, স্যার। আমরা 2 মান তো বের করা যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে এইখানে আরো কিছু ম্যাথ আছে, এই যে এই ম্যাথটাও দেখবা বাসায় করতে পারো কিনা, এরপরে এই ম্যাথটাও দেখবা বাসায় করতে পারো কিনা। এই পর্যন্ত দেখবা ইয়েলো লাইন অফ 3 নাম্বার পেজ পর্যন্ত ম্যাথগুলো দেখবা বাসায় করতে পারো কিনা।
ওকে স্যার। ওকে স্যার। দিয়ে দিব। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকিটুকু করবো আর কি, যেটা ট্রান্সক্রিপ্ট থেকে শুরু করে বাকিটুকু নেক্সট ক্লাসে স্যার ফাইনালের জন্য আমাদের কি অপটিকই শেষ? হ্যাঁ, অপটিক্সই শেষ। ওকে স্যার।